আজকের পর্বের অতিথি এমন একজন মানুষ যিনি প্রমাণ করেছেন যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় বড় পরিকাঠামোর প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছাশক্তি আর মানসিকতা। চা বাগানের একজন সাধারণ কর্মী থেকে পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত সমাজসেবী হয়ে ওঠার এই এক অসাধারণ যাত্রা। করিমুল হক, যিনি সারা দেশে বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত, নিজের মোটরসাইকেলকে পরিণত করেছেন একটা জীবনরক্ষী অ্যাম্বুলেন্সে। আজ ওনার কাছ থেকে শুনব একটা মোটরসাইকেল এবং একটা স্বপ্ন দিয়ে কিভাবে হাজার হাজার মানুষের জীবন বাঁচানো যায়। নমস্কার স্যার, এত শর্ট টাইমের মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য আপনি যদি আপনার সম্পর্কে আমাদের একটুখানি বলেন তাহলে খুব ভালো হয়। নমস্কার, আমার নাম করিমুল হক, বাইক অ্যাম্বুলেন্স দাদা, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারত সরকারের দ্বারায়। আজকে এই পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বাইক অ্যাম্বুলেন্স দাদা অ্যাকচুয়ালি আমার এটার প্রেরণাই হলো আমার মা। সবাই মা আছে, মা না থাকলে পৃথিবীতে আসতাম না। তো অ্যাকচুয়ালি এটা প্রকাশ হইল বা নাম ডাক হইল মার জন্য। কেন আমি একটু পিছিয়ে যাচ্ছি। 1995 সালে আমার মা বিনা ট্রিটমেন্টে মারা যায়। আমরা একদম ডাস্টবিনের লোক, যাকে বলে ডাস্টবিনের লোক। আমরা খুব গরিব, এখনও গরিব, তখনও গরিব ছিলাম। তখন আরও খুব নিকৃষ্ট ছিলাম। যাকে গরিব বলবেন, আপনি মনের দিক থেকে অনেক বড়। তো মায়ের রাত 12টার সময় হার্টের ব্যথা উঠে, বুকের ব্যথা, প্রচণ্ড ব্যথা। হসপিটাল নিয়ে যাওয়ার জন্য গাড়ি ঘোড়া খুঁজলাম, সেরকম গাড়ি গ্রামে গঞ্জে ছিল না। তো একজনের গাড়ি ছিল, ওখানে গেলাম ওনার বাড়িতে। উনি বলছে না, তো স্বামীটা দিতে চাচ্ছে, বউটা হয়তো দিতে চাচ্ছে না। রাস্তা যদি মারা যায়, মরে যাবে গাড়িতে, কেমন একটা এই সেই করতে করতে ভোর 4টায় মা হার্ট অ্যাটাকে মারা যায়। তো সেদিনে আমি মৃত্যু দেহ ধরে শপথ করেছিলাম, মা আমি গ্রামের কাউকে আমি মরতে দিব না বিনা ট্রিটমেন্টে। যাক, মার যেটা সৎ কাজ আমরা করে টোরে চা বাগানে কাজ করি। হঠাৎ করে চা বাগানে কাজ করি, আমার কলিগ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যায় চা বাগানে মাঝখানে। আমি दौड़े गया मैनेजर के बोललाम, सर अजीजुल तो गिर गया, उनका क्या हुआ है मालूम नहीं है, तो उसको हॉस्पिटल लेके जाना पड़ेगा। हाँ तेरा तो मोटरसाइकिल चलाने आता है? मुझे हाँ आता है मेरा सर। দুজন ধরে বসাই দিল মোটরসাইকেল পিছনে। আমি গামছাটা দিয়ে ওকে বাঁধ দিলাম, দিয়ে আমি জলপাইগুড়ি হসপিটালে পৌঁছাই দিলাম। 4 দিন পর যখন ও ফিরে আসলো, ভালো হইলো, সুস্থ হইলো, আমার ব্রেনটা একটা এসে গেল যে একটা যদি মোটরসাইকেল হয় তাহলে কিছু অ্যাম্বুলেন্সের কাজ করে যায়। তো মনের কথা মনে রাখছিলাম। তা আমি একদিন মোটরসাইকেল দোকানে গেলাম, গিয়ে বললাম যে আমি একটা মোটরসাইকেল নিতে চাই, কীরকম দাম আসছে। তো এটা 2008 সালে হতে পারে। তখন বললো যে 65 কি 70 হাজার টাকা বললো। তা আমি বলছি এটা কী সিস্টেমে দেওয়া যায়? উনি বললেন আমরা লোনে দিই। লোনে দিলে কী সিস্টেম আছে? বলে 7,000 টাকা নিয়ে আসবা, তোমার ভোটার কার্ড, আধার কার্ড যা আছে নিয়ে আসবা, আর একটা স্কুল শিক্ষক বা গভর্নমেন্ট চাকরিওয়ালা লোক লাগবে, গ্যারান্টার। সেই হিসাবে একজনকে বললাম, চিত্তরঞ্জন পাল ওনার নাম। ওনাকে বলার সাথে করে, তুই কেন গাড়ি নেবেন? লাগবে আমাকে গাড়ি। আমি 7,000 টাকা নিজের ছিল না, ওর কাছ থেকে সবার কাছ থেকে জড়ায় টড়ায় আমি 7,000 টাকা নিয়ে গেলাম। গাড়িটা আমরা উঠাইলাম, সন্ধ্যার সময় বাড়িতে গাড়ি নিয়ে আসলাম। আমার বউ খুব খুশি যে মোটরসাইকেল কিনছে, আমি চড়ে বেড়াবো, খুব খুশি। তো বউ এত আনন্দিত। তো রাত্রে আমি কী করছি, মোটা কাগজ আছে, যে কাগজগুলো মোটা হয়, যেটা কার্টুন তৈরি করে, ওই কার্টুনগুলা কেটে সুন্দর করে একটা সামনে একটা পিছনে ওটা লাগাবো বলে একটা মাস্টারের কাছে নিয়ে যায়। মাস্টার না, ছেলেরা শিক্ষিত ভালো আর কি। আমি বললাম তুই এখানে লেখ, বাইক অ্যাম্বুলেন্স দাদা ডে নাইট ফ্রি সার্ভিস। উনি লিখে দিল। আর মোটরসাইকেলের পিছনে বোর্ডটা লাগাইলাম, সামনে একটা লাগাইলাম। সকালবেলা আমি মোটরসাইকেলটা নিয়ে একটু রাস্তায় ঘুরতে গেলাম, পাকা রাস্তায়, মেন রোডের দিকে। একটা বউ সকালবেলা দোকান খুলেই বলতেছে, এটা তুই গাড়ি নিছিস? হ্যাঁ মোটরসাইকেল নিছি। ভালো তো, এটা কী লাগাইছিস? আমি বলি এটা অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্সে কে উঠে তোর? যাও, উঠবে কি নাই সেটা আমি বুঝবো। কিছু না, এটাতে কেউ উঠবে, মোটরসাইকেল অ্যাম্বুলেন্স হয় নাকি? তাই এভাবে বললো। আমি এদিকে ওদিকে একটু ঘুরতেছি। তারপর সারাদিন গেল, কাজ টাজ করলাম।
রাত 9টার সময় ফট করে ওর স্বামী আমার বাড়িতে দৌড়ে আসলো, বলছে তুই তো মোটরসাইকেল কিনছিস, তোর বৌদিকে সাপ কাটছে। কোথায়? লেট্রিনে গেছে, ময়দানে মাঠে গেছে, ওইখানে আলির মধ্যে সাপ ছিল, ও সাপ কাটছে পায়ের মধ্যে। আমার খুব খুব ইন্টারেস্ট ছিল আমার, যাবে কী করে একটা পেশেন্ট আসে নিয়ে যাই। আর আমি বউটাকে ফটাফট বাড়িতে গেলাম, বউটাকে মাঝখানে বসাইলাম, ওর স্বামী পিছনে বসলো। আমি ওর স্বামীকে বললাম যে তুই কথা বলতে বলতে যাবি, তোর বউর সাথে আমি গাড়ি চালাচ্ছি। এইভাবে আমি নিয়ে গেলাম জলপাইগুড়িতে। 2-1 প্রচুর ছবি টবি কেউ তুলতেছে, ওখানে মিডিয়াও ছিল কিছু। হ্যাঁ, ওরা আবার দেখলো মোটরসাইকেলটা, ছবি টবি তুললো, ভর্তি করে দিলাম। ও 4-5 দিন পর ফিরে এসে বলতেছে, ভাই তো যেটা দেখে আমি হাসছিলাম সেটা আজকে আমাদের জান বাঁচাইলো। তো এই মোটরসাইকেল জার্নিটা আমার সেভাবে চলতে থাকে। আমি আজ পর্যন্ত 9,500 মানুষকে আমি হসপিটাল পৌঁছাই দিয়েছি বিভিন্ন জায়গায়, শুধু আমার গ্রাম না, অন্য গ্রামও। তার সাথে সাথে আমি পেশেন্ট যেহেতু নিয়ে যাই, অ্যাক্সিডেন্ট বেশি পেশেন্ট, তো অ্যাক্সিডেন্ট পেশেন্ট যখন নিয়ে যাই তখন তো সার্জেনদের কাছে যেতে হয়। সার্জেনরাও আমাকে ট্রেনিং দিয়েছে, ফট করে যদি একটা হাত ভেঙে যায় কী করে নিয়ে আসবো, ব্লাডটা কী করে বন্ধ করে। ফার্স্ট এড আমার মোটরসাইকেল সবসময়ের জন্য থাকে। এই কাজ আমি যখন চলছে করতেইছি, মানুষ অল্প স্বল্প করে পয়সা দেওয়া আরম্ভ করলো। সেই পয়সাটা আমি খাইনি, আমি পয়সাটা জমা করতেছিলাম কৌটার মধ্যে। তো ঠিক 12-13 সালের হবে সেরকম। তো একটা মারবাড়ি বউ আমার বাড়িতে ওর বৌমাকে দুটাকে নিয়ে ঘুরতে আসছে। তা আমার ছোট টিনের ঘর, কাঠের ঘর, সে বারান্দার মধ্যে একজনকে আমি স্যালাইন দিয়ে রাখছি, ও ডায়রিয়া হয়েছে বলে, আর একজনের আমি ঘা পরিষ্কার করতেছি, ড্রেসিং করতেছি। তো ওরা দূর থেকে দেখে টেকে যখন ড্রেসিং করে আমি ওকে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিয়ে লোকটা চলে গেল। আর স্যালাইন্সটা অল্প একটু ছিল, ওটাও শেষ হয়ে গেল। আমি লোকটাকে বললাম কীরকম লাগতেছে, ভালো লাগছে, ওকেও পাঠিয়ে দিলাম বাড়ি, এও চলে গেল। তারপরে বউটা বলছে, करमल जी आप जो काम करता है, आदमी अपना होता है, बीमारी अपना नहीं होता है। आप लोग का पोता लोग इधर उधर घूमता है, ये तो ठीक नहीं है। वही घर में सोता है अब लोग, तो क्या करेगा मैडम, घर तो नहीं है। तो वो बोल लो ये तुम्हारा जगह है थोड़ा, हाँ है, दिखाई लो एक जगह। बोले हम 1.5 लाख रुपया का सामान देगा, आप उसमें घर बना लीजिए और मिस्त्री का भी हम पैसा दे देगा। আমি তখন চিন্তা করলাম যে যদি 1.5 লাখ টাকা দেয় তা আমার কত পয়সা আছে। আমি সেদিন বাক্সটা খুলছিলাম, খুলে আমারও প্রায় এই 1,60,70,000 টাকার মতন হয়েছে। তো 2টা টাকায় একখানে করে আমি চিন্তাধারা করলাম যে জিনিসটা ছোট করব না, কারণ বড় চিন্তাধারা করে আমি ভাবছিলাম যে একটা বড় ধরনের ঘরটা করি। আমি প্রায় 3 লাখ টাকা দিয়ে ওই ভিটিটা আমি বড় করে বানিয়ে নিলাম, আর পিলার 2-1টা উঠাই নিলাম, যে মানুষ এটা দেখেও কিছু সাহায্য করবে। এই ধীরে ধীরে মানুষ অল্প অল্প করে সাহায্য দিচ্ছে, সাহায্য দিয়ে মোটামুটি আমি একটা স্বাস্থ্যকেন্দ্র করে ফেলছি। ডাক্তারবাবুরা থাকবে বলে ওখানে ছোটো মোটো একটা গেস্ট হাউসও বানিয়ে এসেছি। এইভাবে চলছে। তো হঠাৎ করে একদিন চা বাগানে কাজ করতে করতে একটা ফোন আসে আমার কাছে। ফোনটা হলো ফট করে আসে, বলে आप जलपाईगुड़ी का एम्बुलेंस दादा है, करीमुल हक? मुझे हाँ है। आप कौन है? हम प्रधानमंत्री है। प्रधानमंत्री छोड़िए, प्रधानमंत्री झूठा बात बोलता है प्रधानमंत्री को। ये मोबाइल मत बंद करो, बंद मत। बोलिए, बोली देखो मैं नरेंद्र मोदी बोलता हूँ। मैं जो कहाँ कर नरेंद्र मोदी, हटाओ, सुनी गए काटा दीजिए। आप नरेंद्र मोदी बोलता है, छोड़िए। कैसे तुम विश्वास नहीं करता, मैं देश का प्रधानमंत्री हूँ। करीमुल तुम अच्छा काम करते हो तो दिल्ली आओ, तुमको पद्मश्री देने जाएगा। आ गया पद्मश्री की। आप मोबाइल छोड़िए, फालतू बात बोलते हैं, अभी केटे दिलो रख। আপনি ওই যে রং নাম্বার বা কে ফালতু লোক ফোন করতেই পারে, প্রধানমন্ত্রী ফোন করে নাকি? চা বাগানের শ্রমিককে কেটে দিলাম। হ্যাঁ, কেটে দেওয়ার পরে তারপর 2-3 দিন পরে হঠাৎ করে যে আমাকে ট্রেনিং দিয়েছে, ফার্স্টের ট্রেনিং ডাক্তারটা, যেটা ফিজিশিয়ান ডাক্তার, 2 রকম ট্রেনিং দিয়েছে। একটা ফিজিশিয়ান দিয়েছে, একটা দিয়েছে সার্জেন। যে ফিজিশিয়ান ট্রেনিংটা দিয়েছে ওনার নাম হলো বর্মন বাবু। তো বর্মন বাবু ওই দিনে 9টার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় লাটাগুড়ি ফরেস্টে, জঙ্গলে, গরুমারা ফরেস্ট যেটাকে বলে, ন্যাশনাল পার্ক, মারা যায়। 10টার সময় আবার একটা ফোন আসলো, আপ কোন, आप करीमुल हक है? हाँ, आपको पद्मा मिलने वाला है। आप कौन है? होम मिनिस्टर सेक्रेटरी बोलता हूँ। कहाँ से? दिल्ली से। पद्मा क्या है, क्या हुआ उसका?
अब क्या हुआ तो दिल्ली का लेके जाइए, पद्मा मिलने वाला क्यों मिलेगा यहाँ, अब दिल्ली और हम जलपाईगुड़ी में है। कैसे देखिए आपको पद्मा मिलने वाला है। मुझे क्या पद्मा क्या है, क्या पद्मश्री আমি জানতাম না যে पद्मश्री एक अवार्ड, बुझता हूँ ना, जानता हूँ ना। बोलते पद्मा मिलने वाला है, पद्मश्री मिलने वाला है। मुझे आपका लड़की का नाम पद्मश्री है। कैसे हाँ पद्मश्री अवार्ड मिलने वाला है, मुझे आपका लड़की को लेके ये अवार्ड हम लेंगे। वो बोलते से आप समझाता नहीं, अब आप मोबाइल छोड़िए, मेरा गुरु एक्सीडेंट हो गया, फालतू बोलता है, कहाँ का पद्मश्री फालतू बोलता है। तो ठीक है आपको मैं समझने नहीं सका, आपको मैं सैल्यूट करता हूँ, आप काम करते रहिए। ঠিক সন্ধ্যার সময় দেখতেছি টিভির মধ্যে পদ্মশ্রী করিমুল পাবে, একেবারে সাংবাদিকগুলো আমাকে ফোন করতেছে, তুই তো বড় পুরস্কার পাচ্ছিস, এটা ওটা। পুরস্কারটা কি? মানে বড় পুরস্কার পদ্মশ্রী অ্যাওয়ার্ড। তো আমি বললাম যে আমার বাড়িতে যাতে অ্যাওয়ার্ড আসে, বড় বড় অ্যাওয়ার্ড আসে, পদ্মশ্রী বুঝতাম না। দেখি দেখ গেলাম দিল্লি, গেলাম প্রণব মুখার্জির হাত দিয়ে পদ্মশ্রী অ্যাওয়ার্ড নিলাম। সেখান থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং থেকে সবাই ছিল, মন্ত্রী টন্ত্রীরা। তো আমাকে, আমি আর বিরাট কোহলি আমরা পকোড়া খাচ্ছি দাঁড়ায় দাঁড়ায়। বিরাট কোহলির হাতে পকোড়ার প্লেটটা ছিল, আমি খাচ্ছি। তো বিরাট কোহলিকে বলছি যে তোমার খেলাটা খুব ভালো লাগে আমাকে। ও আমাকে বলে যে তোমার ভিডিও আমি দেখছি, এটা খুব ভালো, ফাইন। তো ও বলছে যে पद्मश्री तो मिल गया, पद्मा भूषण लेना है हम लोग का, हाँ तुम भी जोर लगाओ। ওই কথা বলতে বলতে প্রধানমন্ত্রী বলছে ক্যারামল তুমি দাঁড়াও। বিরাট কোহলি যাও তুমি বলাতে হয়, একদম জড়াই ধরলো আমাকে, জড়াই ধরলো। তারপর बधाई हो, हक को हक मिलना चाहिए। तो ওখানে পাশে ছিল राजनाथ सिंह। तो আমি বলছি राजनाथ सिंह के उत्तर बंगाल में चाय बागान बंद है, ट्राइबल लोग मरता है भूखा में, आप थोड़ा मेहरबानी करके खोल दीजिए। और ये माता हिल चेयर ओके प्रणाम करबो। प्रधानमंत्री हाथটা তাই सिर में दिलाओ, तेरा पास पद्मा है, मैं 5 साल के लिए प्रधानमंत्री, तू देश के लिए है, हमरा पद्मा नहीं मिला, ও বলতেছিল। তারপর আমি ওখানে তো কোনো নিয়ে যেতে যাইনি, একটা কলম ছিল আমার, একটা কাগজের পৃষ্ঠা ছিল, ওই সবাই সইগুলো নিলাম, ওই অটোগ্রাফ সবাই নিলাম, যতগুলো মন্ত্রী টন্ত্রী ছিল সবাই ছিল, বিরাট কোহলি সবাই নিলাম। তো যাক পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা পাইলাম, চলছে এই কাজ। এখন আমার বাড়িতে একটা স্বাস্থ্যকেন্দ্র করতে পেরেছি, আমি কিছু বৃদ্ধাদের খাওয়াই মানুষের সাহায্য নিয়ে। হঠাৎ করে কারো বাড়িতে আগুন টাগুন লাগে যদি, গরিব দুস্থদের, সেটা আমি মানুষের কাছে সাহায্য নিয়ে এবছর আমি 12টা ঘর বানিয়ে দিয়েছি, 12খানা ঘর। কোচিং সেন্টার আছে, বাচ্চাদের স্কুল, আমি যেহেতু স্কুল পড়াশোনা করি নেই, আমি জানি না স্কুল পড়াশোনা করি নেই, সেই সুবাদে আমি বাচ্চাদের স্কুল আসে, ডোনাট স্কুল দিল্লিতে, বোম্বাইতে তারা অনারিয়ামটা ম্যাডামদের পাঠায়, আমি দেখভাল করি, 4খানা স্কুল আছে। আর বৃদ্ধাগুলা কিছু লোককে ট্রাইসাইকেল, হুইল চেয়ার, প্রতিবন্ধী বিভিন্নভাবে কালেকশন করে দেই। বিভিন্নভাবে আপনারা জানেন করোনায় প্রচণ্ডভাবে আমার নিজের ছেলেকে আমি ভাবি নাই যে আমার নিজের ছেলে মারা যাবে, ওকে নিয়ে যাব না, আমার সাথে রাখছি, ওকে পিপি কিট পরাই, স্প্রে মেশিন পিঠিতে দিয়ে যাদের যাদের বাড়িতে করোনা আমরা স্প্রে করাই। এবং কোয়ারেন্টাইনে পরিযায়ী শ্রমিকরা ছিল তাদেরকে আমরা খাওয়া দাওয়া, বাড়ি থেকে রান্না করে দেওয়াই। আমি মনে করি না যে আমাদের করোনা আমাদের হয়েছে, আমরা হয়নি, সে সময় আমরা লকডাউনও বুঝি নেই, কিছু কাজে ব্যস্ত, কার বাড়িতে দরজা বন্ধ করে রাখছে, কারো গেট বন্ধ করে রাখছে, করোনা হয়েছে ওই বাড়িতে বলে প্রশাসন, আমরা দরজাগুলো খুলে তাদের বাড়িতে খাওয়া টাওয়া সবটাই বিশেষ করে সাহায্য করছে। প্রবাসী ভারতীয় একজন আছে বাগনানের, কুয়েতে থাকে উনি, কাজী ডাক্তার ইকবাল হাসান কাজী, উনি প্রচণ্ডভাবে সাহায্য করে আমাকে, ওনার এই খাদ্য সামগ্রী মানুষের দেওয়া সব খাওয়াই। এই বাদেও আমাদের ওখানে কিছুদিন গত বছর জানেন ভুটানে একটা বড় বন্যা হয়ে গেল, সেটা আমাদের ওখানে বন্যায় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাক্তার ইকবাল হাসান কাজীর কিছু সাহায্য পাঠিয়েছে, তাদের বাড়িতে বাড়িতে খাওয়া খাদ্য সামগ্রী ট্রাকে করে নিয়ে গেছি। এমন নাকি কিছু মন্দির টন্দির ভেসে গেছে, আমি গীতা ভাগবত ঢোল খোল সব ভেসে গেছে, সব জায়গায় আমি ধর্ম করবে বলে আমি গীতা ভাগবত ঢোল খোল হারমোনিয়াম আমি কিনে দিয়েছি, তারা ধর্ম করতে পারতেছে, কীর্তন করতে পারতেছে, এইভাবে কাজ চলে। সবচেয়ে বড় সেবা হলো মানব জাতির সেবা। আগে ফার্স্ট আমার দেশ, তারপর আমি, তারপর মানুষকে ভালোবাসতে হবে। তা আমি চাচ্ছি আমাদের দেশে যারা ইয়ং যুবক ছেলেমেয়েরা আছে তারা দেশটাকে সামনেতে ধরে রাখবে। আমরা চলে যাব, যারা আসছে চলে গেছে, আমরা চলে যাব। স্বামী বিবেকানন্দ বলছে জন্মের সে একটা দাগ কেটে যা।
আমি চাচ্ছি এমন কেউ যেন কোনো দাগ না কাটে আমাদের দেশে, রাজ্যে, গ্রামে। কার আমলে কত মার্ডার হলো, কার মা বিধবা হলো, কে হলো, প্রাণ গেল, এগুলো যেন না হয়। এমন কিছু কাটবো আমরা, ছোট ছোট বাচ্চারা যেন দেখে শিখতে পারে। বেঁচে থাকার মেরুদণ্ড হলো স্বাস্থ্য এবং শিক্ষা, এটি হলো সবচেয়ে বড় জিনিস। আমরা চাচ্ছি যে ভারতবর্ষটাকে এমনভাবে এগিয়ে নিয়ে যাই। আজকে ভারতবর্ষের নাম শুধু আমি করি না, আমি তো নগণ্য লোক, প্রধানমন্ত্রী একাও পারবে না। ভারতবর্ষকে নাম উজ্জ্বল করতে গেলে গ্রাম শহর থেকে ছোট ছোট বাচ্চারা যারা খেলাধুলার মাধ্যম দিয়ে হোক, সায়েন্টিস্টের মাধ্যম দিয়ে হোক, পাইলট দিয়ে হোক, ডাক্তার দিয়ে হোক, বিভিন্নভাবে বাচ্চাদের যদি প্রশিক্ষণ দিয়ে আজকে ভারতটাকে যদি নাম যোগ্য করে নিয়ে শীর্ষ যখন বসে 7টা দেশ, তখন মাথা উঁচু করে বলতে পারবে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে আমরা সেই দেশের মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, নানান জাতি, নানান পার্টি, নানান ধর্মের মানুষ, আমরা একত্র থেকে আজকে আমরা বিভিন্ন খেলাধুলায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার আমরা এগিয়ে আছি। তো আমি চাই সেটা যেন আগামী দিনে হতে পারে, চলে। ইয়ং ব্যাচ যারা আছে, অনেকেই আমি দেখি শহরে হোক গ্রামে হোক 10 মাস 10 দিন পেটে রাখে মা। সেই মাগুলা কত কষ্ট করে লালন পালন করে বাচ্চাদের লেখাপড়া করে তৈরি করে। কিছু কিছু ছেলেরা আছে মদ, ভাঙ, নেশা, ড্রাগস খেয়ে জীবনগুলোকে নষ্ট করতেছে। আমি চাই সেই ছেলেরার প্রতি লক্ষ্য রেখে তারা যেন মূল স্রোতে ফিরে এসে যেন সমাজের কাজে লাগে, ব্যবসা বাণিজ্যের কাজে লাগে। এটাও কিন্তু সমাজের একটা কর্তব্য। আমি বলবো না সরকার সবগুলোর দায়িত্ব নিয়ে বসে থাকলে যে সরকার চালাবে, ভুল ধারণা। সমাজ যতক্ষণ শুধরাবে না, মানব জাতি যখন শুধরাবে না, ততক্ষণ কিন্তু কিছু হবে না। সবচেয়ে বড় জিনিস হলো সমাজ। সমাজ থেকে হয় কিন্তু আজকে দেশ গঠন হবে, সমাজ থেকে বাংলা গঠন হবে। তো সমাজ যেটা যাবে সেটা, তো সমাজের দায়িত্ব হলো সবাইকে একত্রে নিয়ে চলার পথ। এই কাজের মধ্যে আমি কাজ করি, সবাইকে ডাকে, কেউ আসে না। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে, তোমার ডাক শুনে কেউ না আসে রে, একলা চলো রে, একলা চলো রে। তাই আমি একলাই চলি। আমার 2টা ছেলে আছে, আমার একটা সনাতনী মেয়ে আছে। সেই মেয়েটা 40টা মেয়েকে কাজ দিয়েছে। সেই কী কাজ? উল সুতা দিয়ে ফুল বানায়, ব্যাগ বানায়, কলেজের মেয়েদের ট্রেনিং দিয়ে সুতাটা আমরা দেই, ট্রেনিংটা আমরা দেই। ব্যাগগুলো যখন মেয়েরা তৈরি করে ওদের কাছ থেকে নিয়ে আমরা বিক্রি করি, সেই লাভের পয়সাটা দিয়ে আমরা সোসাইটিটা চালাই। তা আমি চাচ্ছি আজকে আমার যে সোসাইটিটা আছে, হসপিটালটা আছে, সেরকম আমি সরকার থেকেও সাহায্য পাই নাই। আজকে নাম অনেক আমার অনেক জায়গায় হয়েছে। তো একটা আমাদের এখানে ট্রাইবেলগুলো আছে, তো ট্রাইবেল ভাষা ওটা। তো আমি ওকে বললাম তুই কীরকম আছিস, ভালো চলছিস, ভালো খাচ্ছিস? ওদের ভাষায় ও বলতেছে আল্লাহ হারি কেচ্চা কেরা মান্ডি দুঃখে খাসাই বাগড়া। মানে আল্লাহ হারি মানে কুত্তা মরছে অভাবের কারণে, আমার ধানের পোয়ালের পুষ দেখতেছিস বড়। তো সেরকম আমার নামটা গনে গেছে, আমাদের সেরকম আমি পাই না। আমি সাহায্য পাচ্ছি মানুষের কাছে, আমার কাজ দেখে যারা সাহায্য করতেছে, কাজ দেখে দিচ্ছে যে আমি কাজটা সঠিক করতেছি, করতে পারতেছি। আমি আশা আকাঙ্ক্ষা করি না যে আমি কোটি কোটি টাকা ইনকাম করে ছেলের জন্য রাখবো, মেয়ের জন্য রাখবো, বউর জন্য রাখবো, এরকম আমার কিছু নেই। একটা হাতি 2 কুইন্টাল খায়, আমার এখানে হাতি আছে, আমার বাড়িতে ডেলি বাঘ আসে, 8টা ছাগল খাইলো বাঘ আমার বাড়িতে, গন্ডার আছে, বাইসন আছে, চা বাগানে থাকি আমরা। হাতিগুলো ডেলি 2 কুইন্টাল যদি খায় থাকে, তো একটা মানুষ কতটুকু খায়, এতটুকু খায়। হাতিদের ব্যাং আছে, কৃষি আছে, কোনো আছে, সেই জন্তুরা যদি ওইসব 2 কুইন্টাল খেয়ে বেঁচে বাঁচতে পারে, বাচ্চা হয়, মানুষ এতটা চলে ভাত খাওয়ার জন্য 4টে লোককে মার্ডার করে খাচ্ছে, ঠকায় খাচ্ছে। এটা কোন জামানে আমরা বাস করি? তুমি নিজেরটা চলো না, কোনো রকম মানুষকে সাহায্য করো। এত কিছু করতে হবে না। ইঁদুরের মতন প্রচুর ধান ভর্তি করছে, যেগুলো ওর খাইতেই পারবে না, কি পচে যাচ্ছে। তো অনেক মানুষের আমি দেখতেছি টাকা 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 টাকা। আরে ওই টাকা রেখে করবা কি তুমি? পৃথিবীতে আসছে খালি হাতে, আবার খালি হাতে চলে যাব। আজকে এটা আমার, কালকে অন্যর। আমি যেটা পরে আসছি সেটা আমার না, কেউ ডোনেট করছে। কিন্তু এটা শার্টটাও কেউ ডোনেট করছে, ঘড়িটাও কেউ ডোনেট করছে, এই বডিটাও কেউ ডোনেট করছে। আমার বলতে কিচ্ছু নেই। কিন্তু চুল কথা শুনবে না, দাঁত কথা শুনবে না, চোখ কথা শুনবে না। আর কিছুদিন গেলে নিজের টাকা আছে, খরচা করতে যেতে পারবো না। তো এত অহংকার কিসের জন্য? আমরা পৃথিবীতে আসছি, ভগবান কেন এভাবে জন্মায়, কেন ভাবে মৃত্যু দেয়? তাই পৃথিবীতে আমরা আসছি কিছু একটা করে যাব। আজকে আমি মৃত্যু মায়ের নাম নিয়ে চলছি,
আজকে যাদের জীবিত মা আছে তারা মাকে খাওয়ায় না, দেখে না, বৃদ্ধাশ্রমে রাখে। গীতা ভাগবত, আমি তো মুসলিম হয়ে গীতা পড়ি, আমার ব্যাগে এখনও গীতা আছে, গীতা পড়ি, আমার ধর্মেরটা তো আমি পড়ি, বাইবেলও পড়ি। একটাই লেখা আছে যে মা বাবার শ্রদ্ধা ভক্তি করো, মা বাবাকে যতটুকু পারো ইনকাম করে ততটুকু খাবার দেওয়ার চেষ্টা করো। আর এইটা যদি মা বাবাকে না করে, হিন্দু ধর্মে তো লেখা আছে শ্রীকৃষ্ণ ভগবান ভোগ নিবে না, তুমি মা বাবার সেবা করছো। মুসলমান হলে তো যদি মা বাবাকে সেবা না করে না খাওয়ায়, তাহলে 5টা হজ করলে ওর লাভ নাই। তো সবচেয়ে বড় আগে মা বাবা, যারা পৃথিবীতে নিয়ে আসছে, যারা লালন পালন করছে, পরিশ্রমে ধন আনে, অলসে আনে দুঃখ, পাপে রোগ আনে, পুণ্যে আনে সুখ। কি তো পরিশ্রম করলে ধন আসতে হবে। তো যে আশা আকাঙ্ক্ষায় আমরা ছেলেদের তৈরি করতেছি, মেয়েদের তৈরি করতেছি, কেন জানি সমাজটা দিনের পর দিন ডিজিটাল হয়ে যাচ্ছে। আর ডিজিটাল হওয়াটাও ভালো, আর ডিজিটাল হয়ে আবার খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন। সবেরই একটু আত্মীয় স্বজন কোথায় গেল, কাকিমা কোথায় গেল, পিসিমা কোথায় গেল, দিদিমা, সব নিজের কিছু কিছু আমাদের, আমি তো বাঙালি অ্যাকচুয়ালি, আমরা কান্তাবুড়ি ভাষায় কথা বলি, আমাদের গ্রাম্য বাঙালি। তো বাঙালি এত ঐতিহ্যগুলো এত ছড়ে শেষ হয়ে যাচ্ছে। কাকিমা দিদিমা পিসিমা তো হয়ে যাচ্ছে, শুধু শালাশালির সাথে সম্পর্ক, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক, বাকিটা আর নেই, কেউ নেই। হ্যাঁ, তার কিচ্ছু নেই, না পিসামশার সাথে, না মাসির সাথে, না কারোর সাথে, কিচ্ছু নেই। আর এত ব্যস্ত, টাইম নেই, এত টাইম নেই। আমার শিলিগুড়িতে আমার চোখের দেখা এই 4-5 দিন 7 দিন হলো একই ফ্ল্যাটে থাকে, পচে গন্ধ উঠছে, মেয়েটা ভারসাম্যহীন পচা মায়ের কাছে বসে ভাত খাচ্ছে, কি খাচ্ছে। মানুষ যখন দেখতে পারলো কি দেখতেছে মরে গেছে। তারপর ওখানে একটা সংস্থা আছে মেয়ে ছেলের, ওরা ডেড বডি পোড়ায়, আমি সব দেখলাম। ওরা আইসা ডেড বডিটা নিয়ে পড়ার সময়গুলো, তো পাশের বাড়ির যে লোকটা একই সিঁড়ি দিয়ে একই লিফট দিয়ে নামছে, শুধু একটু যদি ধাক্কা লাগলো, সরি, ইংলিশ সরি, বাস, আর কিছু বলবে না। এটা বলতেছে না, কিরে ভালো আছিস, আচ্ছা বিকেলে আসিস আমার ফ্ল্যাটে, আমি চা খাবো। তাই তো এই কথাবার্তাগুলো আলাদা থাকে, তাহলে বোঝা যায় লোকটা জীবিত আছে না মরে গেছে। এটা মানুষ যখন ভ্রাতৃত্ববোধটা হারায় যাচ্ছে, আস্তে আস্তে সব যেন আমরা হারে যাচ্ছি। আমরা চাচ্ছি সমাজকে একখানে নিয়ে আসি, কর্মসংস্থার মধ্যে ছেলেপেলেরা থাকুক, শিক্ষার মধ্যে থাকুক। কি ঠিক? আজকে আমরা কোথায় যাচ্ছি? নিজের আপন বলতে কিচ্ছু নাই, সেলফ সেন্ট্রিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা আমার কথা হলো, আজকে বাইক অ্যাম্বুলেন্সের কাজ করে আমি কি একটা লেখাপড়া জানি না, আজকে আমেরিকা ইংল্যান্ড থেকে ফোন করে, খানা কোথায় আসে ফোন করে বিদেশ থেকে, ইংলিশ বলতে পারি না আমি, ওরা কী বলছে তা ভাষা বুঝতে পারছি না। আমার কাজটাকে নিশ্চয় অতদূর ওরা চোখে দেখছে, আমাকে ভালোবাসবে, কোনো কথা বলতে চাচ্ছে। তা আমার মতন মূর্খ লোক যদি একটা, আমি তো মনে করে গর্ব করে বলি যে আমার কে ইতিহাস তৈরি হলো, আমার কিছুদিন আগে বই স্কুলে বাইর হবে, কারণ আমার ফিল্ম হচ্ছে, আমার বই লেখা হয়েছে। কি কাজ করি, এই কাজটার জন্য মহঙ্গা খুব, মানে কেউ করে না, আমি করি, তার জন্য আমি পিকচারে বেশি আসছি। সবাই যদি করতো তাহলে এটা হতো না। তাতে আমি ভাবছি যে এই কাজটা মানে খুব মহঙ্গা, মা বাবার দিকে শ্রদ্ধা ভক্তি করা, মানব জাতকে ভালোবাসা দেওয়া। আমরা যেন, কেন মানুষকে রূপ দেখে বিশ্লেষণ করে লাভ নেই, গুণটা দেখতে হবে। আপনি যখন লেখাপড়া করছেন সুন্দর দেখতে, আপনার স্কুলের টিচার কিন্তু আপনার সুন্দরটা দেখে নাম্বারটা দেয়নি, ডাক্তারের কাছে গেলে সুন্দর দেখে ওষুধটা দিবে না, স্ট্যাথোস্কোপটা লেখে ওষুধটা দিবে। তা মানুষ শুধু নিজেরটাই ভাবছে। আমাদের সমাজকে বলতে চাই, আমরা ভ্রাতৃত্ববোধের মধ্যে আসি, বন্ধুবান্ধব বোধের মধ্যে আসি, ব্যবসার মধ্যে আমরা থাকি। নিশ্চয়ই একদিন না একদিন বাংলাকে আমরা উজ্জ্বল করব, এবং এই বাংলায় ভারতবর্ষে উজ্জ্বল দেখাবে, আর ভারতবর্ষ উজ্জ্বল দেখাবে সারা পৃথিবীকে। আমি এটাই বলবো। আপনার ছোটোবেলাটা কীরকম ছিল? আমরা ছোটোবেলায় ডাস্টবিনের লোক। আমি কতগুলো কাজ করছে আপনি ভাবতে পারবেন না আমি কী কাজ করছি। আমি চা বাগানের শ্রমিক, আমি মানুষের বাড়িতে ছিলাম, মহিষ চারাইতাম, গরু চারাইতাম, ভাত রান্না করতাম, বালি কাজ করতাম, খালাসিগিরি করছি, চায়ের দোকানে খাচ্ছি, প্রচুর করছি। আমি ধাক্কাটা পুরা পাইছি, আর ধাক্কাটা পাই এই অবস্থায় আছি। আমি কখনো, কালকে আমার বাড়িতে একজন এসে, আর যে একটা কোম্পানি এসে কোট প্যান্ট পরাই দিচ্ছে, আমি কোটটা পরে কাকে দেখাবো? আমি আজকে যদি আমি কোটটা পরে সমাজে ঘুরি, আমাকে কেউ সাহায্য দিবে না। তো বলছে না, তো আমি খেয়াল করলাম, হ্যাঁ কোটটা পরে তো একজনকে দেখাবো, সে পাগল হয়ে যাবে। একজনকে দেখাবো কোটটা পরে একদিন, তাও তো রাত্রে পরবো।
এটা আমার বউকে দেখাবো, দেখছিস তোর স্বামী আজকে কোট পরে দাঁড়ায় আছে, আমার বউকে দেখাবো যে দেখ তোর বউ আজকে কী কাজ করছে, তোর স্বামী আজকে কোট পরে আসছি, আর কাউকে আমি পরে দেখাতে পারবো না। যে আপনি যখন প্রথম কোনো যে রোগীটাকে আপনি হসপিটালে নিয়ে গিয়েছিলেন, সেই দিনকে আপনার অভিজ্ঞতাটা কীরকম ছিল? এবার প্রথম তো সাপ কাটাটাকে নিয়ে গেছিলাম, তারপর আমি কী করলাম, হঠাৎ করে 12টার সময় একদিন বাটিতে ভাত দিয়েছি, আমার বউ চামচ দিয়ে খাচ্ছি, 2-3 চামচ ভাত খেয়েছি। ক্রান্তি উত্তর শাড়িপাগড়ি বলে একটা হসপিটাল আছে, একটা ওষুধের দোকান আছে, ওর নাম হলো কল্যাণ অধিকারী। ফট করে ফোন করলো, করে বললে আপনি কোথায় আছেন? আমি তো বাড়িতে আছি। বলে তাড়াতাড়ি আসেন, একটা বাচ্চা খুব অবস্থা খারাপ, কী হয়েছে? বলে তাড়াতাড়ি আসেন। আমি ওসব কথা শুনে ভাতটা খেলাম না, বউ বলছে খাও খাও খাও, আমি খাবো না, রাখ। আমি ফটাফট চলে গেলাম হসপিটালের ওখানে, গিয়ে দেখছি একটা বউ দাঁড়ায় আছে বাচ্চাটা কোলে, আর একটা পুরুষ মানুষ। গেলাম, বলে উঠো 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 উঠো। আমি কী হয়েছে? বাচ্চাটা জানি কী হয়েছে, বউটা মাঝখানে বসলো বাচ্চাটাকে নিয়ে, আর স্বামীটা পিছনে বসলো। আমার কাছে টাকা ছিল না, তেলটারও নেওয়ার অল্প তেল ছিল, ও আমাকে 100 টাকা পাকারে ঢোকাই দিল এই দোকানদারটা। জলপাইগুড়ির তিস্তা ব্রিজ আপনারা জানেন, আমাদের তিস্তা নদী আছে, তিস্তা ব্রিজের ওখানে আমাকে জিজ্ঞাসা করতেছি বাচ্চাটা কীরকম আছে, আপনি চালান তো গাড়িটা, চালান, বাচ্চা ঠিক আছে, ঘুমাচ্ছে, চালান। আমি ঘুমাচ্ছে, ঠিক আছে। আমি চলে গেলাম হসপিটাল, নিয়ে গেলাম এমার্জেন্সিতে, নিয়ে গিয়ে ভর্তি করালাম। ডাক্তার বলছে টেবিলের বাচ্চাটাকে নিয়ে শোয়াই দিলাম। বাচ্চাটা দেখলো, মা বাবা একটু দূরে ছিল, আমি কাছাকাছি ছিলাম, ওদেরকে বলছে তুমি বাইরে যাও, মা বাবাকে বলো বাইরে যাও একটু। ওর টেলিস্কোপ দিয়ে দেখে টেকে বলছে গরুমুল বাচ্চাটা তো মরে গেছে। হ্যাঁ মরে গেছে, ওরা বলছে ঘুমাচ্ছে, বলছে ওইদিকেই মরছে বাচ্চাটা। এই খবর আমি কি করে ওদেরকে দেই যে মরে গেছে বাচ্চা? তা তো দিতে হবে। আমি গিয়ে বললাম যে বাচ্চাটা তোমার মারা গেছে। এই যে কান্নাকাটি, 2 স্বামী স্ত্রী, খুব গরিব, কিচ্ছু নাই। যাই হোক, বলছে এটা পোস্টমর্টম করতে হবে। ডাক্তার বলল রাস্তায় যেতে মুছছে। ঠিক আছে স্যার, পোস্টমর্টম করবে, কী করে নিয়ে যাই? আমি চলে গেলাম অ্যাম্বুলেন্সগুলোর কাছে, যে দাদা এই ব্যাপার, গরিব মানুষ, পৌঁছায় দিতে হবে আমার বাড়ি পর্যন্ত। বলল যে তুমি তেলটা দিবা, আর কিছু লাগবে না, তেল কত? 800 টাকার তেল দিলেই হয়ে যাবে। আরে ঠিক আছে। ওদিকে ঠিক করতে গেছি, ওই বাচ্চাটার মা বাবা ওরা আত্মীয় কে জেনে এসে বলছে মরে গেছে বাচ্চাটা, নিয়ে আমরা কি করবো, ওটাকে ওখানে ছেড়ে দাও। ওরা সইটি করে ছেড়ে দিয়েছে। আমি বললাম বাচ্চাটার জন্য সব কিছু, কোথায় নিয়ে যাবো না দাদা। কেন নিয়ে যাবে না? ছোটো বাচ্চা থাক, নিয়ে যাবো না। সই করে দিয়েছে না। ওই 2 স্বামী স্ত্রীকে পিছনে উঠাইলাম, বউটা পিছনে বসছে আর স্বামীটা মাঝখানে। ওই যে কান্না আরম্ভ করছে বাড়িতে, হসপিটালে, বাড়ি অবধি কাঁদছে। সব লোক দৌড়ে আসলো, সন্ধ্যা হয়ে গেছে। কী হলো? বাচ্চাটা কই? বাচ্চাটা মারা গেছে। তো বাচ্চাটা কই? বাচ্চারা রেখে আসছে। কেন রেখে আসছেন? সবাই ওদের আত্মীয় স্বজন, বাচ্চাটাকে আমরা তুলসী জল দিতাম, পুজো পাঠ করে দিতাম। ওকে বললাম তুই কেন দিল বাচ্চাটাকে? বলছে টাকা পয়সা নাই, কী করে নিয়ে যাবো? আমি তো আসছিলাম। ওরা সইটি করে যেতে দিয়েছে সুইপারকে, উপায় নেই। সেদিন থেকে আমার ব্রেন্ডে আসলো যে টিভিতে দেখছিলাম পাকিস্তানে একজন মারা গেছিলো, আমাদের ভারতবর্ষের মানুষ, পাকিস্তানে বহুদিন আগে, ওকে কিন্তু নিয়ে আসছে ভারতবর্ষে। তো সেই জলপাইগুড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত আনার মতন পয়সা নেই। আমি কি করছি, একটা কফিন তৈরি করছি, 4 কোণা ছোট্ট লম্বা করে, রিক্সার চাকা দিয়ে। আমার মোটরসাইকেল পিছনে টলি আছে, ট্রাক্টর টলি, সেম সিস্টেম আমি মোটরসাইকেল করছি, টলি বানাইছি। টলি বানিয়ে ওগুলোকে ডেড বডি আমি আনে দিতাম। পরে আমাকে বাজাজ কোম্পানি একটা সাইড কার দিয়েছে গাড়ি, এখন ওটা আনি না। তখন আস্তে আস্তে এখন উন্নতির দিকে গেছে। আমার 2-1টা অ্যাম্বুলেন্সে কেউ ডোনেট করছে, এখন ওইভাবে করিয়ে নিয়ে আসি। এই কাজ করছি। আমার নিজেও আমি ডাক্তারি করি, ফার্স্ট এড ট্রিটমেন্টগুলো সব কিছু করি। মানুষের পোকা লাগছে, পোকা পর্যন্ত পরিষ্কার করি, ডেলি গিয়ে ড্রেসিংগুলো করি। তো এটা একটাই কাজ, যে মার যে দেহদারি শপথকার ছিল, মা কাউকে বিনা ট্রিটমেন্টে মরতে দিব না। আমি এইভাবেই আছি। ঈশ্বরের কাছে, প্রভুর কাছে একটাই কামনা করি, আমি এখনও যেভাবে আছি সেভাবেই যেন মারা যাই। আমার যেন অহংকার, আমি পা যেন উপরে না ওঠাই, এখনও মানুষের দেওয়াই। আপনি যে এই যে ড্রেসটাও দেখতেছেন, এটাও কেউ ডোনেট করছে, কিন্তু সত্যি বেলটা যে দেখতেছেন, এইখানে বেল আছে, একটা চামের বেল। এটা স্টেট ব্যাংকের ম্যানেজারের অ্যাক্সিডেন্টে মারা গেছে জলপাইগুড়ির।
ওর বউ প্যান্ট শার্টগুলো এত সুন্দর, বলছে আপনি যদি পরেন আমি খুব খুশি হবো, দেন আমি পরবো, পড়তেছি, বেলটাও হয়, কোনো অসুবিধা হয় নাই। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। তো অনেকে মারা যায়, আমাকে বলে কর্মল দা কাপড়গুলো নিয়ে যান, অনেক কাপড় আছে, ঠিক আছে নিয়ে আসতেছি। ওদের কাছে ওষুধ কোনটা জানেন, শুধু এই ঘড়িতে সুস, আংটিগুলো সোনার সুস, টাকা পকেট সাইকেলের সুস, ওষুধ শুধু কাপড়গুলা জ্বালাই দিবেন না মানুষকে দিবেন, তাও যেটা পরে থাকবে। হ্যাঁ। তাই বলছি ভাই ওগুলো আমাকে দিয়ে দেন, আমরা গরিব মানুষকে দিব, জুতা পর্যন্ত পরে থাকবে দিয়ে দিই। এই কাজের জন্য কোনো সময় আপনার মনে হয়নি যে আপনি ফ্যামিলিকে ঠিকমতো টাইম দিতে পারছেন না? আমার বউ তো আমার সাথে কাজ করতো আগে, এখন আস্তে আস্তে আমার ছেলে, আমার এই যে সনাতনী মেয়ে একটা আছে, সে, আমরা এগিয়ে যাচ্ছি কাজের মধ্যে, ওদেরকেও শেখাচ্ছি এই কাজ করো তোমরা। আমার যদি এই হসপিটালটা, স্বাস্থ্যকেন্দ্রটা ধরে রাখতে পারা চলবে, আমার নাম চলবে। আর যদি না পারো তাহলে তো ভূত বাস করবে না, তোমরা বাস করবা। তো ওদেরকে ট্রেনিং দিয়েছি যতটুকু পারি, চলছে কাজকর্ম। আমি চাই আরও ছেলেরা যেন আমার মতন কাজ করে, শিখে সমাজের। শুনুন, টাকা থাকলে হয় না, আবেগ আর বিবেক লাগবে, আবেগ আর বিবেকটা লাগবে, বিবেকটা মানুষের, বিবেকটা লাগবে। এটা যদি মানুষের মধ্যে না থাকে তো মুশকিল। তো আমি একটা বড় লোক নই, আমার ডাস্টবিনের লোক, বলতাম তো, ও চা বাগানের শ্রমিক, কুড়িয়ে ঘরে থাকতাম। আচ্ছা, এমন কোনো এরকম কিছু ঘটনা হয়েছে যেটা আপনার একদম আপনার চোখে জল এনে? অনেক আসছে এরকম, প্রত্যেক দিন এরকম অনেক কিছু ঘটনা আছে আমাদের এদিকে। বললাম তো, অ্যাক্সিডেন্ট অনেক রকম হয়ে গেছে, অনেক লোক না খাইয়া আছে, অনেক লোক ঝড়ে উঠে গেছে, শীতের মধ্যে টন করতেছে। এই যে পুরনো জামা কাপড় আমরা সংগ্রহ করি, বন্ধ চা বাগানগুলোতে দেই, শীত বস্ত্রগুলো, কম্বল টম্বল চাই, ওগুলা কলকাতা থেকেও দেয়, মুম্বাই থেকে পাঠায়, ওগুলো আমার দেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেই। আপনি কীভাবে করেন? আমার 7-8টা কাজকর্ম চলে, 7-8টা কাজকর্ম, আমার ডেলি বসে নেই। এখানে কলকাতায় আসছে প্রচুর পেশেন্ট, আমাকে ফোন করতেছে, অমুক ডাক্তারের সাথে যোগাযোগ করতেছে। এই যে আপনাদের এনআরএসে আমি সবসময় আসি, এনআরএসে ব্লাড ক্যান্সারগুলো এখানে নিয়ে আসি তো সবসময়। ডাক্তারবাবুদের সাথে একটু জানাশোনা আছে, কেমন টেমোগুলো ভালো দেয়, ট্রিটমেন্টটা ভালো দেয়, আমি সবসময় চলে আসি। তো এই যে আমাদের অনেক ঘটনা, হাতির মুখোমুখি হয়েছিলাম, জীবজন্তুরের মুখোমুখি হয়েছিলাম, অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিলাম, ডাকাইতে ছিনতাই পার্টি মুখোমুখি হয়েছিলাম। ছিনতাই পার্টি কলার ধরছে, ধরার পরে বলছে এটা তো অ্যাম্বুলেন্স দাদা, কাকু আপনি যান, ওরা 300 টাকা দিল, আবার উল্টা তেল ভরার জন্য, উল্টা 300 টাকা দিল তেল ভরার জন্য। আচ্ছা বাবা এখানে কেন আসিস তোরা? বলছে না, একটা ছেলে আমাদের এখানে মারতে চাইছেন, ওকে আটকাবো তার জন্য, আসলে ওটা ছিনতাইয়ের জন্য আটকাইছে। যখন গাড়িটা দেখলো ফট করে ছেড়ে দিল, 300 টাকাও দিল আমাকে। আচ্ছা, আপনি কখন জানলেন যে আপনার এরিয়ার লোক আপনাকে অ্যাম্বুলেন্স দাদা বলে সম্বোধন করছে? এরিয়ার লোক তো দেখবো না, সম্বর্ধনা আস্তে আস্তে যখন করেছি, ক্লাবগুলো ডাকে, পুজোর সময় অনেক ডাকে, কয়েক হাজার অ্যাওয়ার্ড আছে, আমি নিজেও জানি না বাড়িতে, কয়েক হাজার অ্যাওয়ার্ড আমি নিজেও জানি না। দেশে তো পদ্মশ্রী পেয়েছি, এবং আমাকে স্কটল্যান্ড থেকে পুরস্কৃত করছে, কোরিয়া থেকে পুরস্কৃত করছে, বাংলাদেশ থেকে পুরস্কৃত করছে, আর ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল, বিএসএফ, পুলিশ প্রশাসন যত আছে প্রচুর করছে। এখানে কি যারা ধরুন বিভিন্ন দেশ থেকে যে আপনাকে পুরস্কার দিয়েছে, পদ্মশ্রী আপনি আবার পেয়েছেন, এখানে আপনি ফাইন্যান্সিয়াল হেল্প পাচ্ছেন না? যেমন ফাইন্যান্সিয়াল হেল্প কোথাও আমি পাইনি, অ্যাকচুয়ালি বিদেশি টাকা পয়সা আমি নেই না নিজেও, আমার যেহেতু সেরকম নাই। আর যারা ভারতবর্ষ থেকে মানুষ সাহায্য করে, যারা দেয়, কেউ ওই তো ফাইন্যান্সই বলতে গেলে কি, কেউ ইট কিনে যে সিমেন্ট কিনে তার জন্য এগুলো হয়েছে। ফাইন্যান্সই যতগুলো পায় কত পায়, কেউ 10,000 দেয়, কি 20,000 দেয়, এরকম কিছু কিছু। আগে এটা পাইতাম, এখন করোনার পর থেকে সব আস্তে আস্তে মানে মানুষ যারা দিত মারাও গেছে, বয়স হয়ে গেছে। ইয়ং ব্যাচের ছেলেরা তো দিবে না, যারা বিদ্যা মানে ভগবানের কাছে যাওয়ার টাইম হয়ে গেছে, তখন মানে বিদ্যা সময় ধর্মটা করে লাভ নেই। কিন্তু আমি বলে দিচ্ছি, যদি জুয়ান বয়সে ধর্মটা করে তাহলে সব কথাবার্তা ক্লিয়ার হয়। বৃদ্ধা বয়সের অনেক কিছু ভুল হয়, নিজে পেশাব করবো নিজেও টের পাই না, তাই না? বৃদ্ধা বয়সে আমাদের সুস্থ থাকুক, ভালো থাকুক, সেই জীবনে কাটেনি, মন থেকে ভগবানের নাম নিতে হবে। কিন্তু ওই পুজো পাঠ নামাজ টামাজ পড়লে পেশাব বাইরে হচ্ছে, নিজেও বলতে পারি না। ওই জন্য জুয়ান বয়সের সবচেয়ে জন্য কথা স্পষ্ট হবে। এখন যদি কেউ, আমরা যেমন আল্লাহ বলছি, সিধা বলছি আল্লাহ, দাঁত মুখ পড়ে থাকলে আল্লাহ বলবে, হরিবল না বলে হব্বল হব্বল বলবে, দাঁত নাই যেহেতু, ভাষাও তো স্পষ্ট আসতেছে না। ঠিক, কাজে জুয়ান বয়সের ধর্মটা খুব ভালো পালন করা। তা আমি চাচ্ছি জুয়ান বয়সের ধর্মটা করো,
আর বিদ্যা বয়সে তোমরা ভগবানের নাম নিয়ে থাকো। বিদ্যা বয়সে তোমার এই যে উঠা বসা, ঘন্টি বাজা, এগুলো পরে লাভ নাই। তোমার কথাবার্তা ভুল, ধুতি পরা ভুল, লুঙ্গি পরা ভুল। কে ঠিক। এই বয়স থেকে যদি আমরা ধর্মটা করতে পারি, সেটা আমাদের ঠিক থাকবে। আপনি যখন প্রথম স্টার্ট করেন তখন আপনার ফ্যামিলি কিভাবে নিয়েছিল? আমার তখন বউ ছিল, বাচ্চাগুলো ছোট ছোট ছিল, ছোট ছোট বাচ্চা। অসুবিধা হতো নিশ্চয়। আমি 4,000 টাকা বেতন পেতাম। মোটর সাইকেলটা নিয়েছিলাম 1100 টাকা কিস্তি। বউকে বললাম, দেখো আমার তো মা মারা গেছে, মা বেঁচে থাকলে তো খাওয়া টাওয়া দিতে হইতো, সেখান থেকে 500 টাকার তেল কিনবো, আর তুমি বাকি টাকা সংসার চালাও। ঠিক আছে, তোমার মার যদি এটা ভালো হয় করো। আমি 500 টাকা তেল কিনতাম, আর বউটা সংসার চালাইতো। রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ, ডাক্তারবাবুরা, সিস্টাররা খাওয়ার টাকা দেয়, ওটা দিয়েও তেল চলি। এইভাবেই চলতেছে কি তখন। তাহলে আজকে তরুণদের জন্য আপনার কি বার্তা হবে? তরুণদের জন্য ওদের তো একটাই বার্তা, তরুণদের জন্য, তরুণ এবং তরুণী, তরুণ এবং তরুণী, হ্যাঁ, দুইটারই কাছে আমার একটাই বার্তা। আগামী দিনগুলো, যেটা দিন যাচ্ছে গেছে ভালো যাচ্ছে, যেটা আসতেছে ভয়ঙ্কর আসতেছে, এই ভয়ঙ্কর দিনটাতে ওদের ধৈর্য সহকারে দেশকে ভালোবাসতে গেলে, রাজ্যকে ভালোবাসতে গেলে, গ্রামকে ভালোবাসতে গেলে, শহরকে ভালোবাসতে গেলে ওদেরকে সমাজ একটা নতুন করে ওরা তৈরি করতে হবে। যারা আলাদা রাস্তায় চলে যাচ্ছে তাদেরকে ফিরে নিয়ে আসা, স্কুল শিক্ষা, স্বাস্থ্য এবং সততার মাধ্যম দিয়ে, মানবতার জ্ঞান দিয়ে সবাইকে নিয়ে চলার পথ ওদেরকে তৈরি করতে হবে। কারণ একটা ডাক্তার 10টা 15 25টা রোগীকেও ভালো করতে পারে, তাই না? সেই রূপে কিন্তু একটা যদি ভালো ছেলে তৈরি হয়, তার আন্ডারে কিন্তু 2-1টা ছেলে অটোমেটিক চলে আসবে। ঠিক ঠিক। তো সেইটাই তৈরি করতে হবে একটা ছেলেকে। না না, আমি ভালো হই, আমার বন্ধুকেও ভালো করবো, চল তো আজকে ওই পাড়াটাতে যাই, আজকে ওই যে গ্রামটাতে ঘুরে আসি, কী অবস্থায় আছে দেখলেন এই গ্রামটা। 1 মাস পর 2 মাস পর আবার এই গ্রামটা যাবেন, যে পরিবর্তন আর কী হয়েছে, ভালো হইলো না খারাপ হইলো। খারাপের দিকে যায় তাহলে আপনাদের অ্যাওয়ারনেস করতে হবে, তোমার এটা করো, এটা করো, এটা করো। যদি ভালো হয়ে যায় তাহলে ওদেরকে বলতে হবে কী করে ভালো হইলো তোমরা, খুব ফাইন। নিজের কাছে জানতে হবে, নিজেকে বুঝতে হবে। শুনেন, একটা জিনিস আবেগ আর বিবেক কিনতে পাওয়া যায় না। ঠিক। পাওয়া যায় কি? এগুলো গাছে হয় না, ভেতর থেকে ট্রেনিং নিতে হয় না, ভেতর থেকে ভিতর থেকে করতে হয়, তাই না? ঠিক। এটাই আমি বলবো, যুবক ছেলেরা, তোমার আগামী দিনের ভবিষ্যৎ, এবং তরুণীরা তোমরা নিজেরাই, কারণ নারী জাত মায়ের জাত, তাই না? তো নারী সব কিছু পারি, নারীরাই, যদি ছেলেরা নেশাগ্রস্ত হয়, বাড়ির গার্জিয়ানরা নেশাগ্রস্ত হয়, তারাই একমাত্র বন্ধ করতে পারে। আচ্ছা, এক কথায় আপনি নিজেকে কিভাবে পরিচয় দেবেন? আমি নিজেকে মানুষকে পরিচয় দিই বাইক অ্যাম্বুলেন্স দাদা বলে, এবং একজন নিজেকে সৎ মানুষ হিসেবে আমি মানুষকে পরিচয় দিই, যে আমি একজন সৎ গরিব মানুষ সবচেয়ে বেশি, এবং অশিক্ষিত আমি নিজেও পরিচয় দিই। কিন্তু এটা তো মানবতার জ্ঞান আছে যে উনি মাস্টারমশাই, ওনাকে প্রণাম করতে হবে, ওনার আমার থেকে বয়স বেশি বাবার তুললে ওনাকে প্রণাম করতে হবে, ইজ্জত দিতে হবে, এবং বাসে উঠলে আমার সিটটা ছেড়ে দেবো ওনাকে। এখান থেকে আমাকে পরিচয় মানুষ পাবে যে না, এর মধ্যে মানবতার কোনো জ্ঞান আছে। আপনার জীবনের সবথেকে কঠিন দিন কোনটা ছিল? আমার জীবনে সবচেয়ে কঠিন দিন, সবচেয়ে বড় দিন, যেটা বলতে পারি না, মায়ের মৃত্যুটা। মায়ের মৃত্যুটা। আর আনন্দের দিন? সবচেয়ে বড় আনন্দ দিন আমাকে সবচেয়ে, শোন, ভারতবর্ষটা নানান জাতি, নানান পার্টির বৈচিত্র্য দেশ, পলিটিক্যালভাবে দেশ, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এগুলো তৈরি হয়। সবচেয়ে আনন্দের দিন দেশের একজন প্রধানমন্ত্রী একবার না 3-3বার আমাকে কোলে তুলে নিয়েছে, এইভাবে যে একটা ডাস্টবিনের লোককে, একটা চা বাগানের শ্রমিককে এইভাবে জড়ায় নিয়েছে। হয়তো আমার মনে হয় আর কোনো দেশের প্রধানমন্ত্রী এরকম চা বাগানের শ্রমিককে মনে হয় নেয়। এমনি আমি আরেক কথা বলতে চাই, হয়তো আমি ইসলাম ধর্ম পালন করি, কিন্তু আমি যেহেতু ভারতীয় সন্তান হিসেবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আমাকে কোলে নিয়েছে। উনি না জাত দেখছে না পাত দেখছে, আমার কাছে কমসে কম করিমুল হকের হক মিলনা চাইয়ে, প্রকাশ্য বলছে উনি হক মিলনা চাইয়ে। তো সেটাই আমার কাছে খুব গর্বের দিন যে একটা প্রধানমন্ত্রী আমাকে গলা ধরে। যদি আবার আপনার জীবনটা নতুন করে শুরু করতে হয়, তাহলে আপনি কি বদলাতে চাইবেন? আমি বদলাতে চাই, আমার বাড়িতে যে স্বাস্থ্যকেন্দ্রটা আছে সেটাকে আমি, মানুষ যদি কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে আমি গ্রামের অসহায় মানুষ যারা আছে, চা বাগান এড়িয়ে যারা ঝাড়ফুঁক করে এখনও মরতেছে, ডাক্তারের কাছে যেতে পারছে না, তাদেরকে আমি চিকিৎসা দেওয়ার জন্য আমি মেশিনপত্র কিনবো,
এবং ভালো ভালো ডাক্তার যদি গ্রাম্য বসাইতে পারি তাহলে অনেক মানুষ বেঁচে যাবে, সেটাই সবচেয়ে বড় পুণ্যের কাজ। আচ্ছা, এমন একজন মানুষ যেটা আপনি যাকে আইডিয়াল মানেন, মানে আপনি যাকে দেখে অনুপ্রেরণা পান, এরকম কেউ আছে? দেখুন, যাকে আমি অনুপ্রেরণা পাই, যাকে আইডিয়াল মনে করি, বলতে গেলে মানবতার দিক থেকে, জ্ঞানের দিক থেকে আমি তো একটা কথাই বললাম যে দেশের একজন প্রধানমন্ত্রী আমার কাছে হিরো। কারণ হচ্ছে ও আমার মোবাইল দিয়ে, আমার ছেলে মোবাইল কিনে দিয়েছে, বড় মোবাইলগুলো আমি চালাইতে পারি না, ওখানে 60টা দেশের প্রধানমন্ত্রী আসছে, সবাই আসছে, আর হ্যান্ডশেক করে করে যখন যাচ্ছে রাষ্ট্রপতি, তারপরে প্রধানমন্ত্রী হাত ধরলো, ধরে বলছে কাইরমুল হক নাকি, আমি হ্যাঁ কাই ধরাও, গলা ধরলো। আর তো কেনিয়ার প্রধানমন্ত্রীর বউ পাশে ছিল, আমি মোবাইলটা বাইর করে বলছি আমাকে ছবিও টাকা দিজিয়ে না, ছবিও টাকা দিজিয়ে না। প্রধানমন্ত্রী ফট করে মোবাইলটা নিয়ে ও সেলফি ওঠাই দিল, এইভাবে নিজে নিজে সেলফিটা উঠলো। হ্যাঁ, সবাই হাতে তালি মারতেছে। তো এখন আপনি মোবাইলে সেলফি তোলা শিখেছেন? আমি মানুষকে এখন ওই যার কাছে ছবি তুলে আমি সেলফি কিনে, প্রধানমন্ত্রী ফার্স্ট সেলফি ওখানে শিখেছেন? হ্যাঁ, সেদিন তো আমি অগ্নিমিত্রা পাল ছিল, আমি সেলফি, যে স্বাস্থ্যমন্ত্রী ছিল ছবি তুললাম। আমার সবার কাছে আমি যে কোনো ভালো লোক পাই আমি সেলফিটা তুলে নিই। এই কারণে প্রথম সেলফিটা আমাদের ওই প্রধানমন্ত্রী তুলছি, আমার মোবাইল ছবি আমার কাছে এখনও আছে ওটা। আচ্ছা, ভবিষ্যতে বাইক অ্যাম্বুলেন্স দাদা এই উদ্যোগকে কিভাবে আপনি বড় করতে? আমি চাচ্ছি আমাদের শিলিগুড়ি টাউনে বাইক অ্যাম্বুলেন্স আছে, রাকেশ দত্ত বলে। বাইক অ্যাম্বুলেন্স আমি তো সৃষ্টি করতে পেরেছি, বাইক অ্যাম্বুলেন্স আরও তৈরি হোক। একটা আছে বীরপাড়ায়, একটা ইসলামপুরে, একটা পূর্ণিয়ায়। আর বাইক অ্যাম্বুলেন্সটা হচ্ছে কি শহরেরও খুব দরকার, কারণ শহরে 4 চাকা হলেই যে হবে তা নয়, কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট লালবাতি যখন জ্বলতেছে, আমি যেমন মোটরসাইকেল হুটা লাগা আছে, লালবাতি জ্বললে আমি হুটা দিয়ে দিচ্ছি, নিজে দেখে আমি পার হয়ে যাই। ছোট গলি, ছোট রাস্তা, জাম রাস্তা দিয়ে পেশেন্টটাকে দ্রুত গতিতে পৌঁছানো যায়। শহরে বাইক অ্যাম্বুলেন্স হওয়া অনেক দরকার, গ্রামেও চলে, শহরেও চলে। একটা শেষ প্রশ্ন আপনাকে করব, যে মানুষ যদি আপনার কাছ থেকে কিছু শিখতে চায়, সেটা কি শেখা উচিত? দেখুন, মানুষ যদি আমার কাছে কিছু শিখতে চায়, ফার্স্ট নিজের আবেগ আর বিবেকে ও বলবে যে আমি কিছু শিখবো, কিছু জানবো। আমার কাছে শিখতে হবে না, নিজেই আগে ও যদি নিজেকে বিবেককে মনে করে যে আমার বড় দাদা, তাকে সেই সম্মান দেব। আমার বাড়ির পাশের লোকটা যে গরিব আছে, আমার কিছু পয়সা হয়েছে, সেদিন খেয়েছে কি না সেটাও জিজ্ঞাসা করবে, না থাকলে যতটুকু সাহায্য পারে সেতটুকু দিবে। একটা অসহায় মানুষ রাস্তায় হয়তো বসে আছে, কেন বসে আছে তাকে জিজ্ঞাসা করতে হবে, কিছু খেয়েছে কি না, একটা জলের বোতল দিতে পারবে। এই করে শিখতে শিখতে অনেক কিছু সে শিখে যাবে। আবেগটার বিবেকটা লাগবে ফার্স্ট, ট্রেনিং দিলে হয় না, ট্রেনিং ফেলিওরও হতে পারে, তাই না? মনটাকে ওকে আগে ক্লিয়ার করতে হবে মানব জাতির পক্ষে। কারণ জন্ম হয়েছি, চান করাইছে অন্য লোক, জামা পড়াই দিয়েছে অন্য লোক, লেখাপড়া করাইছে অন্য লোক, রান্না করে খাওয়াইছে অন্য লোক, তাই না? এখনও যে পড়াইছে সব কিছু অন্য লোক, আমি মারা যাব, নিয়ে যাব অন্য লোক, তো অন্য লোকটা কিনা ভালোবাসতে হবে। থ্যাংক ইউ স্যার, আপনি যে এসছেন আর আমি যে আপনার ইন্টারভিউ নিতে পেরেছি, এটা হচ্ছে আমার জীবনে সবথেকে বড় ইন্টারভিউ না, এটা কিছু না, আমি অত শিক্ষিত না, আমি ইংলিশও বলতে পারি না, আমি বাংলা বলতে পারি, লেখাপড়া করি নাই। এখানে ল্যাঙ্গুয়েজটা ফ্যাক্টর না, আপনি যে কাজটা করছেন সেটাই অনেক বড়, যেটা আমরা ভাবতেই পারি না। তো আপনার যে ইন্টারভিউ নিতে পেরেছি, ওটাই আমার কাছে অনেক বড় পাওনা। থ্যাংক ইউ স্যার, আর টাইম দেওয়ার জন্য। ঠিক, নমস্কার। আপনার বাবা মার প্রণাম থাকলো, আপনাকে কত কষ্ট করে লালন পালন করে লেখাপড়া করাইছে, আপনার বাবা মাকে প্রণাম দেবেন আমার বেঁচে থাকলেও। আর যদি কোথাও থাকে তিনি আমাকে, আমি আজকেই গিয়ে আমার আপনার ছবি, বাইক অ্যাম্বুলেন্স দ্বারা ইউটিউব সার্চ করলেও পাবেন, গুগল সার্চ করলেও পাবেন, আর মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করবেন। আজকেই গিয়ে দেখাবো, ব্যাস। থ্যাংক ইউ স্যার, আসার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার।